সামনের জাতীয় নির্বাচনে অংশ নেবেন না সাফ জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনীতিতে যোগদানের নেই কোনো সম্ভাবনা। নির্বাচন বানচালের চেষ্টা হলে সরকারকে দায় নিতে হবে বলছে বিএনপি। খালেদা জিয়ার জন্মদিনে দোয়া আলোচনা সহ নানা আয়োজন। উৎসবমুখর ভোট আয়োজনে প্রস্তুত সরকার জানালেন ধর্ম উপদেষ্টা। কোনো শক্তি নির্বাচন বিলম্বিত করতে পারবে না বললেন প্রেস সচিব। ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে কড়া নিরাপত্তা। শ্রদ্ধা জানাতে এসে জনতার তোপের মুখে অনেকেই ৬ জনকে আটক করেছে পুলিশ। যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন স্থান থেকে পাথর উদ্ধার। ফিরিয়ে নেওয়া হচ্ছে সিলেটের ভোলাগঞ্জে। দায়ীদের বিচার চান স্থানীয়রা। ফারাক্কার পানিতে প্লাবিত উত্তরের নিম্নাঞ্চল। আতঙ্কিত নদীপাড়ের মানুষ। ব্যাহত পাটুরিয়া দৌলদিয়া রুটে ফেরি চলাচল। এবং বন্যা ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর। ৬০ জনের মরদেহ উদ্ধার। নিখোঁজ ২ শতাধিক মানুষ। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। সামনের জাতীয় নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, রাজনীতিতে তার যোগদানের কোনো সম্ভাবনা নেই। মালয়েশিয়া সফরে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশন গঠন অন্তর্বর্তী সরকারের বড় অর্জন দাবি করে তিনি আরও জানান, সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আরবিদ আফসার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সংস্কার কাজে দেশের হাল ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সব শ্রেণীর মানুষের পাশাপাশি বহির্বিশ্বে জনপ্রিয় হওয়ায় দেশের জনগণের একটি প্রশ্ন, আদৌ কি তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন? এবার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বানারমাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা সাফ জানান, রাজনীতিতে যোগ দেওয়ার তার কোনো ইচ্ছা নেই। তিনি আরও জানান, তার মূল লক্ষ্য অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন, যা হলো দেশের সংস্কার কাজ এবং ফেব্রুয়ারিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। দেশ এখন সঠিক পথে আছে দাবি করে সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলেও জানান প্রধান উপদেষ্টা। আগের 3টি নির্বাচন মিথ্যা দাবি করে এবারের নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। অনেক বছর পর প্রথমবারের মতো জনগণ একটি নির্বাচন পাবে, কারণ আগের নির্বাচনগুলো ছিল মিথ্যা নির্বাচন। কেউ ভোট কেন্দ্রে যায়নি, মানুষ জানে না ভোট কেন্দ্রে কি হয়েছে। একই সঙ্গে সংস্কার কাজে বড় অর্জন ঐকমত্য কমিশন গঠন, যা 11টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা। রাজনৈতিক স্পর্শকাতর ও অন্যান্য বিষয়গুলো নিয়ে ঐকমত্য কমিশনকে রাজনৈতিক দলগুলোর থেকে সম্মতি আদায়েরও দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির এই বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর বলেও জানান তিনি। শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ডক্টর ইউনূস বলেন, ধর্মাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। নির্বাচন বানচালে নানা ফাঁদ পাতা হচ্ছে বলে মনে করছে বিএনপি। নেতারা বলছেন যে ভোটের ফল গণনার আগ পর্যন্ত সংশয় রয়েছে। কারো পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক করেন তারা। জনগণ ভীত সন্ত্রস্ত হয় এমন কার্যক্রম থেকেও নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, যারা ৭১-এর স্বাধীনতা বিরোধী ছিল তারা নির্বাচন বানচাল করতে চাইলে তার দায় সরকারকে নিতে হবে। ৫ই আগস্টের পর আবার যেই কথাগুলো দলের নেতাকর্মী জনগণের জন্য বলেছেন, সেই কথাগুলো যেন আল্লাহ পাক জনগণের ভোটে সরকার গঠন করে এই কথাগুলো পালন করতে পারে। এদিকে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। এতে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় নেতাকর্মীরা মনে করিয়ে দেন গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার আত্মত্যাগের কথা। দাবি জানান, ফ্যাসিস্ট সরকারের আমলে খালেদা জিয়াকে যারা নির্যাতন করেছিল তাদের বিচারের। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। আগামী দিনে খালেদা জিয়ার হাত ধরেই গণতন্ত্রের উত্তরণ হবে, যার হাল ধরবেন তারেক রহমান বলে প্রত্যাশা নজরুল ইসলাম খানের। ৫ সালের পরিবর্তে গণতন্ত্র এনেছিলেন জিয়াউর রহমান। সামরিক স্বৈর শাসনের গরস্থানে গণতন্ত্র রচনা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই ফাঁসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন আবার জনাব তারেক রহমান। আর গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ২৪-এর অভ্যুত্থানের পরে সুযোগ তৈরি হলেও গণতন্ত্র এখনো হাতের নাগালের বাইরে। এই নির্বাচন সম্পন্ন হওয়া, ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। এ সময় সব ষড়যন্ত্র মোকাবেলা করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নেত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও দেশের স্বার্থে আজীবন আপোষহীন। গৃহবধূ থেকে দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি সংগ্রামী নেত্রী ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন মহিয়সী খালেদা জিয়ার জন্মদিনে আন্তপান্ত জানাচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। খালেদা জিয়া দেশ নেত্রী, জীবনের ৪৩ বছর ধরে লড়াই করে চলেছেন সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ায়। দেশ ও গণতন্ত্রের জন্য হারিয়েছেন স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, হারিয়েছেন ছোট সন্তান আরাফাত রহমান কোকোকেও। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। মা, মাটি ও মানুষের খালেদা জিয়া। দেশের বাইরে কোনো ঠিকানা নেই, দেশের চরম দুর্দিনেও ছেড়ে যাননি দেশ ও মানুষকে। সবসময় চাইতেন জনগণের সরকার। গণতন্ত্রের জন্য কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিষ্ঠুর নির্মমতা সয়েছেন বছরের পর বছর। স্বৈরাচার সরকার বছরের পর বছর আটকে রেখেছিলেন গৃহবন্দী করে, তবুও দমেননি, হাঁটতে দেননি বাংলাদেশকে। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদের ঝান্ডাধারী মহান নেত্রী খালেদা জিয়া। তার স্বামী দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারই পুত্র, তৃণমূল রাজনীতির প্রবক্তা, তরুণ জাগরণের আইডল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। তিনি আলোকবর্তিকা, তার কণ্ঠে জাগরণ তোলে, রক্তে তোলে ঝড়। তিনি যেখানে যান ঢল নামে লাখো কোটি গণতন্ত্রকামী জনতার, যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। ৩ বার দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন দেশকে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে এগিয়ে নিয়ে গেছেন সমৃদ্ধির পথে। এক করেছেন বহু মত ও পথের মানুষকে। আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। তিনি হারেননি জীবনের কোনো নির্বাচনে, তাকে হারতে দেননি গণতন্ত্রকামী মানুষ। তাই তো তিনি ভূষিত গণতন্ত্রের মাতা হিসেবে। গৃহবধূ থেকে কণ্টকাকীর্ণ রাজপথ জয় করে তিনি আজ গণতন্ত্রকামী বাঙালির মহান নেত্রী খালেদা জিয়া। রাজনীতির স্বচ্ছ মহানায়ক, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী মহান নেত্রীর জন্মদিনে নিরন্তর শুভেচ্ছা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।
বিএনপির গুলশান কার্যালয়ে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত হন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় সহ অন্যান্য সিনিয়র নেতাকর্মীরা। এ সময় খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশ ও জাতির মঙ্গলে বিএনপি যেন সবসময় কাজ করে যেতে পারে সেজন্য দোয়া করা হয়। সারা দেশের নানা আয়োজনে উদযাপন হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন হয় দোয়া ও মিলাদ মাহফিল। খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হয় মোনাজাত। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপনপু রিপোর্ট। নানা আয়োজনে সারা দেশে উদযাপন হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। শুক্রবার দুপুরে ময়মনসিংহে কোরআনখানি ও দোয়া মাহফিল হয়। শিকারীকান্দা মাদ্রাসায় দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এ আয়োজন শেষে শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় উপজেলা যুবদলের আয়োজনে হয় দোয়া মাহফিল ও যুব সমাবেশ। দুপুরে বরিশালের সদর রোডের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে করা হয় মোনাজাত। মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা ও পৌর বিএনপি। অংশ নেন সর্বস্তরের নেতাকর্মী। খুলনা বিএনপির আয়োজনেও বেগম জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল হয়। বগুড়ায় খালেদা জিয়ার জন্মদিনে হয় আলোচনা ও বিশেষ প্রার্থনা। আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ। যে বিগত 16 বছর এই হাসিনা সরকার, এই হায়না সরকারের নেতৃত্বে বাংলাদেশে কোথাও যদি কোনো এই অনুষ্ঠান না হয়ে থাকে, আমাদের বগুড়া এই আশ্রমে হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর অধ্যাপক মোহাম্মদ ইউনুস। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। এ সময় চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরের ঘর এলাকায় অদ্বৈত চার্চ মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি কথা বলেন। ধর্ম উপদেষ্টা জানান, সরকার জাতীয় নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছে। নির্বাচন কমিশন সে অনুযায়ী কাজ করছে। ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, সরকার নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করেছে এবং ইলেকশন কমিশন ওই রোড ম্যাপ অনুযায়ী বাকি কাজগুলো সম্পূর্ণ করবে। তো আমরা আশাবাদী, ইতিমধ্যে পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর কতজন লোক থাকবে, পুলিশের বিন্যাস, এগুলো কাজ শুরু হয়েছে পূর্ণোদ্যমে। তো আমাদের প্রত্যাশা, আমরা ঘোষিত সময়ে তারিখে আমরা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারব। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, এমন কোনো শক্তি নেই নির্বাচনকে বিলম্বিত করতে পারে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার মাগুরায় শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে সরকারি সংস্থাগুলো সম্মিলিতভাবে প্রস্তুতি নিচ্ছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ডিসেম্বর মাসে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই বর্ষা মৌসুম শেষ হলে পাড়া মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে বলেও আশা করেন তিনি।
বর্ষাটা শেষ হবে আর দেখবেন যে পাড়ায় মহল্লায় নির্বাচনের আমেজ নেমে এসছে। যারা যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট তারা দুয়ারে দুয়ারে যাবেন ভোটের জন্য। ভোটের একটা পাড়ায় পাড়ায় আপনি দেখবেন যে তারা তাদের নির্বাচনী অফিসগুলো করছেন এবং এইটার আমেজটা সব জায়গায় আসবে। যখনই আমেজটা সব জায়গায় আসবে আমরা নিশ্চিত যে পুরো জাতি তখন মানে কারো মনে যদি কোনো সন্দেহ থাকে সেই সন্দেহটুকু চলে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং রোজার আগে হবে। আজ 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী। 1975 সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। সে রাতে 26 জনকে নৃশংসভাবে হত্যা করা হলেও শেখ মুজিবের 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। 1996 সালে আওয়ামী লীগ সরকার 15 আগস্ট রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার তা বাতিল করে। তবে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার আবারও 15 আগস্টকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। 2024 সালে অন্তর্বর্তী সরকার 15 আগস্টের জাতীয় শোক ও সরকারি ছুটি বাতিল করেছে। শেখ মুজিব রহমান জাতির পিতা নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি কথা জানান। তবে মুক্তিযুদ্ধে মুজিবের অবদান ও ত্যাগকে স্বীকার করেন তিনি। বলেন, শেখ মুজিবের শাসনামলে বাংলাদেশ ভারতের একটি করত রাষ্ট্রে পরিণত হয়েছিল। 1972 সালে জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল। লুটপাট, রাজনৈতিক হত্যাকাণ্ড ও একদলীয় বাকশালে স্বৈরতন্ত্রের ভিত্তি স্থাপন করা হয়েছিল। কড়া নিরাপত্তায় ঘেরা রয়েছে ধানমন্ডি 32। সকাল থেকে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও শ্রদ্ধা জানাতে এসে জনতার তোপের মুখে পড়েন অনেকেই। মারধর করা হয়েছে কয়েকজনকে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত 6 জনকে আটক করেছে পুলিশ। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট জানাচ্ছেন আলী আকাশ আকাশ। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে এসে জনতার তোপের মুখে পড়েন নারী, রিকশা চালক সহ বেশ কয়েকজন। বাকবিতণ্ডার পর অনেককে চলে যেতে দেয়া হলেও কয়েকজনকে মারধর করেছে উপস্থিত বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত থেকে 6 জনকে আটক করেছে পুলিশ। দিনটিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য তৎপর রয়েছে বলে জানান উপস্থিত জনতা। এদিকে জনসমাগম সীমিত রাখতে সড়কের দুপাশে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সার্বিক দিক বিবেচনায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ। রুটিনকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটাই নেওয়া হয়েছে, আর আমাদের হয়তোবা কিছু বাড়তি ফোর্স আমরা মোতায়েন করছি। এটাই না, এখনো ওই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমাদের কাছে নাই। আলী আকাশ। ধলাই নদী থেকে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে সিলেট জেলা প্রশাসন। মহাসড়কে তল্লাশি, অবৈধ ক্রাশারে অভিযান সহ লুটের পাথর উদ্ধারে তৎপর যৌথ বাহিনী। এদিকে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর কাঁচপুর ব্রিজের নিচ থেকে বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করে র্যাব। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা আফরোজ টুপা রিপোর্ট। সিলেটের সাদা পাথরে লুটকৃত পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। মহাসড়কে তল্লাশি, অবৈধ ক্রাশারে অভিযান সহ লুটের পাথর উদ্ধারে তৎপর যৌথ বাহিনী। প্রশাসন জানায়, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় 90,000 ঘনফুট পাথর এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। এসব পাথর ধলাই নদীতে প্রতিস্থাপনের কাজ চলছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক সাদা পাথর পরিদর্শনে গিয়ে জানান, আগামী রোববার জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ক্ষয়ক্ষতি সম্পর্কে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। এদিকে কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত পাথর সাদা পাথরের নিকটবর্তী একটি বাংকারের মধ্যে রাখা হয়েছে। সেখান থেকে পাথর প্রতিস্থাপনের কাজ চলছে।
এদিকে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর কাঁচপুর ব্রিজের নিচ থেকে সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করেছে র্যাব। সাদা খনিজ পাথর উদ্ধারে ঢাকা জেলার ডেমরার সারুলিয়ায় র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চলমান রয়েছে। র্যাব জানায় অবৈধভাবে উত্তোলন করে সাদা পাথর স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জ 10 নং ঘাটে কালেকশন করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হয়েছে। আনুমানিক 40,000 ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর উদ্ধার করা সম্ভব হবে বলে ধারণা করছে র্যাব। 7টা গদিতে এই পাথরের সন্ধান আমরা পেয়েছি এবং বিপুল পরিমাণ পাথর। বাট এই যে সাদা পাথরগুলো এরা একেবারে মেশিনের সাথে আনলোড করছে, একদিকে আনলোড করছে আর একদিকে ক্রাশ করছে। তারা প্রায় নট লেস দ্যান 40,000 কিউবিক পাথরের কম না, আনুমানিক বলছি আমি এটা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় উজানের ঢলে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। টানা 12 দিনের বেশি সময়ে পানিবন্দী থাকায় ক্ষতির সম্মুখীন চরাঞ্চলের বাসিন্দারা। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ায় আতঙ্কিত নদীপাড়ের মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড জানায় দ্রুতই কমবে পানি। এদিকে পদ্মা নদীতে পানি বেড়ে পাটুরিয়া দৌলদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে ফারাক্কা বাঁধ খুলে দেয় উজানের ঢল। এতে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। বন্ধ হয়ে গেছে অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। পানির নিচে তলিয়েছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। দুর্গত এলাকায় খাবার সংকট দেখা দিলেও ত্রাণ না পৌঁছানোর অভিযোগ ভুক্তভোগীদের। বন্যার জন্য আমরা স্কুল যেতে পারছি না, ভালো করে খেতে পারছি না। পর্যন্ত কোনো লোক আসেনি আমাদের সহযোগিতা করে না, আমরা অন্যর কাছে হাত পাতিয়া খাচ্ছিলেন, এভাবেই কষ্টতে দিন পাস করি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি। তবে 2-1 দিনের মধ্যেই কমতে শুরু করবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এদিকে মুন্সিগঞ্জের 200 বছরের প্রাচীন দিঘিরপাড় বাজারে এখন চলছে ভাঙন আতঙ্ক। গেল কয়েকদিনের 3 দফা ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বাজারের অন্তত 10টি দোকান। পদ্মা নদীতে পানি বৃদ্ধিতে 5 নম্বর ঘাট ভেঙে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচলে লাগছে দ্বিগুণ সময়। লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 24 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মিরপুরে শেওড়াপাড়ায় নিহত গৃহবধূ কেয়ার 4 সন্তানকে ফিরে পেয়েছে স্বজনরা বলে জানিয়েছেন নিহতের পিতা। আর মিরপুর মডেল থানার এসি মিজানুর রহমান বলেন, আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। গেল বুধবার দিবাগত রাতে রাজধানীর শেওড়াপাড়ায় নিজ বাসায় ফাহমিদা তাসিন নামে এক গৃহবধূর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় মামলা করেন নিহত কেয়ার পিতা। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় থানার সামনে মানববন্ধন করেন নিহতের স্বজনরা। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের কথা জানিয়ে স্বজনরা বলেন, পুলিশের সহযোগিতায় শ্বশুরবাড়ির কাছ থেকে কেয়ার 4 সন্তানকে ফেরত পেয়েছেন তারা। এটা কেন হয়েছিল আমরা জানি না। একটা রহস্যজনক মৃত্যু, সেজন্য কিন্তু পুলিশ এগিয়ে যাবে। এটা খুন না আত্মহত্যা সেটা জাজমেন্ট হবে পরে। শেষ পর্যন্ত পুলিশ আমাদেরকে সহযোগিতা করেছেন, বাচ্চাদেরকে আমাদের জিম্মা দিয়েছেন। আর আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানায় মিরপুর মডেল থানা পুলিশ। আমাদের টিম কাজ করছে, একাধিক টিম কাজ করছে, আমরাও কাজ করছি। হ্যাঁ, ফলাফল আমরা আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো, আমাদের চেষ্টা অব্যাহত আছে। মামলা তদন্তাধীন আছে এবং ডাক্তারি রিপোর্টে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানায় পুলিশ। আমাদের যতটুকু। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল 9টার দিকে জেলার পবা উপজেলার বামুনশিকড় এলাকার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যাতে লেখা রয়েছে, ঋণের চাপ সইতে না পেরেই সবাইকে হত্যা করেছেন মনিরুল, পরে নিজেই ফাঁস নেন। সহকর্মী কাজী শাহেদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আপন আপু।
এক কক্ষে শোয়ানো স্ত্রী কন্যার মরদেহ, অপর কক্ষে বিছানায় পড়ে আছে ছেলের মরদেহ, আর মনিরুলের মরদেহ ঝুলছে সিলিং ফ্যানের সঙ্গে। পাশেই পড়ে আছে একটি ছোট্ট চিরকুট, লেখা রয়েছে ঋণের চাপ থেকে মুক্তি পেতে স্ত্রী ও ছেলে মেয়েকে হত্যা করেছেন মনিরুল, পরে নিজেই ফাঁস নেন। ঘটনা রাজশাহীর পবা উপজেলার বামুনশিকর এলাকার। স্থানীয়রা জানান, মাদকাসক্তি ও জুয়ায় ডুবে ঋণের বোঝা বাড়ে মনিরুলের। অনেকদিন থেকেই চলছেন মানুষের থেকে ধার দেনা করে। এক পর্যায়ে স্ত্রী সন্তানকে দুবেলা খাবার খাওয়ানোরও সামর্থ্য হারান। সম্প্রতি জমি বিক্রি করে ঋণ কিছুটা শোধ করলেও কাটেনি আর্থিক সংকট। জমি বিক্রি করে ঋণটা শোধ করে দিই, খুব শান্ত চলছিল। চলার পরে তারপরে উনি মাঝে মাঝে বলে যে ভাই আমি ঋণগ্রস্ত আছি, ঋণগ্রস্ত। 2 দিন আগে আমাকে বললো যে ভাই আমার বাসায় চাল নাই, আমার কিছু টাকা দিলে ভালো হতো না। আমি চলো তোমাকে 1 বস্তা চাল কিনে দিতে বলছে, না ভাই টাকা দেন। 2000 টাকা নিয়ে উনি চাল কিনলো, হাট বাজার করলো আমার সামনে। এলাকাতে হয়তো কিছু ধার দেনা আছে, ও সুজার ছেলে, কারোর সাথে গন্ডগোল ফ্যাসাদ নাই। আমরা ধারণা করছি কিস্তি বা ঋণের জন্য মারা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে মিনারুলের মা নাতনি মিথিলাকে ডাকতে আসেন। সারা শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিলে দেখতে পান মর্মান্তিক দৃশ্য। ওভার ডাকাডাকি করে সারা শব্দ না পাওয়ার পরে উনি ঘরে চাতাল দিয়ে উঠে যে দেখছে যে ও এক ঘরে ওনার স্ত্রী আর 1.5 বছরের মেয়েটা মরে আছে। তারপর আরেক ঘরে এসে দেখছে যে আর ওই নাতিটা, যেটা 1 বছর মিনারুলের ছেলে, উনি গলাতে গামছা পেছনে আছে, উনি মরে আছে। আর উনি নিজে ওই আপনার ইয়ার সাথে যে ঘরে যে আছে তীর, যেটা আমরা বলি, ওনার সাথে ওই ফ্যানের পাশে গলার দড়ি দিয়ে ঝুলে আছে। পুলিশের ধারণা, মিনারুল স্ত্রীকে ওড়না দিয়ে ও মেয়েকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছেন। চলছে তদন্ত। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে, বাট আমরা আরো ওনার পোস্টমর্টেম বা অন্যান্য ইনভেস্টিগেশনগুলো করলে আমরা শিওর হতে পারবো এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা। আর জুয়ার বিষয়গুলো এখনো আমরা নিশ্চিত না, কারণ সেটা হয়তো ওনার যদি কোনো ওরকম থাকে, অভ্যাস থাকে, সেটা আমরা জানি না। যে সিরকুটটা আছে, আমি ওনার আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে সিরকুটের লেখাটা ওনারই। এদিকে এই ঘটনায় এলাকায় একই সঙ্গে চাঞ্চল্য ও শোক বিরাজ করছে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সুনামগঞ্জের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। শুক্রবার বিকেলে দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর মাঠে একটি স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালে 2 পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মতিন ও আকবর আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত জানান, ঘটনাস্থল থেকে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল 6টার দিকে উপজেলার কুষ্টিয়া পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, যাত্রী ছাউনি এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা 2 কিশোর নাহিদ ও সিয়াম আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মাহিন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম মারা যায়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় এশিয়ার উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনই এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন সামনে এনেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। রুশ চীন ভারতের এক নতুন সম্ভাবনাময় সম্পর্কের সূচনা দেখলেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের আলোচনার উপর এশিয়ার ভবিষ্যৎ নির্ভরশীল বলে মত বিশ্লেষকদের। আরবিদ আফসারের রিপোর্ট। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে সম্বোধন করলেও রুশ অপরিশোধিত তেল আমদানির জেরে দেশটির উপর 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ওয়াশিংটন নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে ধরেছে ফাটল। এমন পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গেও সম্পর্ক ভালো না হওয়াতে এশিয়া দেশ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এশিয়াভুক্ত দেশগুলোতে চীনের আধিপত্য ঠেকাতে ভারতসহ জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। 2011 সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কালে চীনের প্রভাব কমানোর পাশাপাশি মহাদেশে ভারসাম্য রক্ষায় পলিসিটি গ্রহণ করে ওয়াশিংটন।
তবে ভারতের উপর অতিরিক্ত শুল্কারোপের কারণে দুদেশের মধ্যকার সম্পর্ক তলানিতে ঠেকেছে বলে অভিমত অনেকের। এজন্য ভারতের পররাষ্ট্রনীতির কাঠামোকে দায়ী করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক প্রবীণ দন্থি। ট্রাম্প প্রশাসনের আগে রাশিয়া থেকে S-400 অস্ত্র ক্রয়ের জন্য ভারত সরকারকে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞার খুব একটা মুখোমুখি হওয়া লাগতো না। তবে এখন মোদির পররাষ্ট্র নীতির ধরন ট্রাম্পের ভূ রাজনীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। মহাদেশে দীর্ঘমেয়াদী কৌশলগত গুরুত্বের কারণে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ঐক্যমত ছিল, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে ভারতের উপর যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। এমন পরিস্থিতিতে সরাসরি রুশ চীন ভারতের এক নতুন সম্ভাবনাময় সম্পর্কের সূচনা দেখছেন বিশ্লেষকরা। তবে নরেন্দ্র মোদীর জন্য ভবিষ্যতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে জানান এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান। অংশীদারিত্বের জন্য ভারত রাশিয়ার দিক থেকে মুখ ঘুরিয়ে নিবে না। দিন শেষে রুশ ইউক্রেন যুদ্ধের রেশ ভারতের উপর পড়বে, কারণ মস্কো কিয়েভ যুদ্ধবিরতিতে সম্মতি না জানালে নয়াদিল্লির উপর চাপ আরও বাড়বে। এতে মোদি পরে পুতিনের উপর যুদ্ধ বন্ধের পাল্টা চাপ সৃষ্টি করবে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে পুতিনের যুদ্ধবিরতির আলোচনার উপর এশিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে বলে মত বিশ্লেষকদের। Hello everybody. আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর। এখন পর্যন্ত 60 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন 2 শতাধিক মানুষ। সাইদুর জামানের রিপোর্ট জানাচ্ছেন আরবিদ আফসার। পর্বতের দেশ কাশ্মীর, চারপাশে মনোরম দৃশ্য আর সবুজে ভরা উপত্যকা, কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সেই সৌন্দর্য তছনছ। পানিতে ডুবে দিন দিন ভারী হচ্ছে লাশের মিছিল। বিশেষ করে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জম্মু কাশ্মীরের 400টি গ্রাম। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্ষয়ক্ষতির চিহ্ন। 2 মিনিটের মধ্যে সবকিছু হয়ে গেল। আমি কি বলবো বুঝতে পারছি না। আমার মেয়ে নিখোঁজ। দয়া করে আমার মেয়েকে নিরাপদে আমার কাছে নিয়ে আসুন। শুক্রবার সকাল থেকে আবারও শুরু হয় উদ্ধার কাজ। যোগ দিয়েছেন সেনা সদস্যরাও। উদ্ধার কাজের জন্য বানানো হয়েছে অস্থায়ী সেতু। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কমপক্ষে 60 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আমরা 100 জন আহতকে হাসপাতালে স্থানান্তর করেছি। উদ্ধার অভিযান চলছে। অনেক লোক এখনো নিখোঁজ থাকায় আমরা স্পষ্ট তথ্য দিতে পারছি না। হতাহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। শ্রীনগরের স্থানীয় আবহাওয়া অফিস কাশ্মীরের কয়েকটি অঞ্চল, বিশেষ করে কিশতওয়ারে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেছে বৈদ্যুতিক খুঁটি ও পুরানো গাছ থেকে যেন দূরে থাকে, কারণ কাদামাটির ঢল ও আকস্মিক বন্যার ঝুঁকি আছে এখনো। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলের পাশে একটি দরগা ধসে পড়েছে। এতে অন্তত 6 জন নিহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিল্লির নিজাম উদ্দিন এলাকায় সম্রাট হুমায়ুনের সমাধির পাশে একটি দরগার ছাদ ধসে পড়ে। ওই সময় সেখানে অন্তত 10 জন আটকা পড়েন। ধসের ঘটনায় পর স্থানীয় সময় বিকেল 4:30টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়। আটকা পড়া ভারতীয়দের উদ্ধারে এখনো কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধার কর্মীরা। অবশেষে শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। আজ রাতেই একসঙ্গে পর্দা উঠছে ইউরোপের 3 শীর্ষ ফুটবল আসরের। মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা আর ফরাসি লিগ 1। আরো জানাচ্ছেন তাসবিহ শরণ। প্রাক মৌসুমে নিজেদের ঝালিয়ে নিয়েছে ইউরোপের বড় ক্লাবগুলো। দলবদলের বাজারে টানটান প্রতিযোগিতার মধ্যেই দলে ভিড়িয়েছে তারকা ফুটবলারদের। তবে এবার আসল লড়াই শুরু হচ্ছে 2025-26 মৌসুমের উত্তেজনা। শুক্রবার রাত 1টায় ইপিএল এর উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল আতিথ্য দেবে বোর্নমাউথকে। লা লিগার প্রথম ম্যাচে জিরোনা মুখোমুখি হবে রায়ো ভায়াকানোর, আর লিগ ওয়ানের সূচনা হবে রেন বনাম মার্সেই দৈরথে। সম্প্রচার জরিপ বলছে সবচেয়ে বেশি দর্শক টানে ইংলিশ প্রিমিয়ার লিগ। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এবারের মৌসুম হতে পারে ইতিহাসেরই সেরা। গেল মৌসুমে 84 পয়েন্ট নিয়ে 20তম শিরোপা জিতেছিল লিভারপুল, যা ম্যান ইউ এর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। নতুন মৌসুমে লিভারপুল রেকর্ড 116 মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে জার্মানির তরুণ তারকা ফ্লোরিয়ান ভির্টসকে, আর আর্সেনাল দলে নিয়েছে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা ভিক্টর ইউকেরেসকে। তবে ম্যান সিটি এবার অভিজ্ঞতা ছেড়ে ভরসা রাখছে তরুণদের উপর।
অন্যদিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতে চেলসি। ফলে মৌসুম জুড়ে লিভারপুল, আর্সেনাল, সিটি ও চেলসির দ্বৈরথে থাকছে বাড়তি উত্তেজনা। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।